1938 সালের সেপ্টেম্বর মাসের একদিন বোম্বাই বন্দর ছেড়ে ভারত মহাসাগরের উত্তাল ঢেউ ভেদ করে এগিয়ে চলেছে এক যাত্রীবাহী জাহাজ। লক্ষ্য চীন দেশ। চলমান জাহাজের ডেকে দাঁড়িয়ে সীমাহীন সাগরের দিকে চেয়ে আছেন এক যুবক। মাঝারি ধরনের শারীরিক গঠন, উজ্জ্বল মুখমণ্ডল আর স্বপ্নালু দুটি চোখ। ইনি হচ্ছেন চীনের উদ্দেশ্যে যাত্রাকারী ভারতীয় মেডিকেল মিশনের একজন সদস্য তথা ভারতীয় চিকিৎসক দ্বারকানাথ কোটনিস। মাত্র 28 বছর বয়সে দৃঢ় মনের আদর্শবান একজন যুবক। 1931 সালে জাপান চীন আক্রমণ করে। জাপান সাম্রাজ্যবাদের নিষ্ঠুরতায় বিশ্ববাসী স্তম্ভিত হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের জাতাকলে পিষ্ঠ ভারতবর্ষ ব্যথিত না হয়ে পারে না। গভীর দুঃখ ও বেদনা প্রকাশ করে রবীন্দ্রনাথ লেখেন, চীনের প্রতি নিষ্ঠুর অত্যাচারে আমাদের হৃদয় উৎপীড়িত, কিন্তু আমাদের কি করবার আছে? আমরা কি করতে পারি? আমাদের মেশিন গান নেই, কিন্তু আমাদের চিন্তা আছে। তার মূল্য যতটুকুই হোক তাকে আমরা মহতের দিকে প্রয়োগ করব। ইতিমধ্যে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রচেষ্টা শুরু হয়েছে গোটা বিশ্ব জুড়ে। জর্জ বার্নার্ড শ, লু সুন, মাদাম সান ইয়াতসেন প্রমুখ সামনের সারিতে দাঁড়িয়ে বিশ্ব বিবেককে সংগঠিত করার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথও সামিল হয়েছেন তাদের উদ্যোগে। তার লেখনীও গর্জে উঠেছে মনুষ্যত্ব মানবিকতা লঙ্ঘনকারী নিষ্ঠুর ফ্যাসিবাদী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। পিছিয়ে থাকলো না ভারতবর্ষ। শুধু সহমর্মিতা প্রকাশ নয়, চীনের মাটিতে গিয়ে ভারত তাদের পাশে দাঁড়াতে চায়। 1937-1938 খ্রিস্টাব্দে চীন যখন জাপানি আক্রমণে বিধ্বস্ত ও বিপর্যস্ত, তখন জাতীয় কংগ্রেস তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করে এবং ইতিমধ্যে জেনারেল চু তে নেহেরুর কাছে মেডিকেলে সাহায্য চেয়ে চিঠি লিখেছেন। নেহেরু চুতের চিঠিটি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় পেশ করেন। 1938 সালের ফেব্রুয়ারি মাসে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে বিষয়টি গৃহীত হয়। এই হরিপুরা অধিবেশনে নেতাজি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং চীনে মেডিকেল মিশন পাঠানোর দায়িত্ব তাঁর উপর বর্তায়। গঠিত হয় চীনা 8 কমিটি। কমিটির সম্পাদক হলেন জি.পি. হাথি সিং। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, ডাক্তার সুনীল চন্দ্র বসু এবং ডাক্তার জীবরাজ মেহতা। কমিটি ডাক্তারদের কাছে আহ্বান জানান চীনে সেবা কার্যে অংশগ্রহণ করবার জন্য। ডাক্তারদের আবেদনের উপর ভিত্তি করে 5 জন ডাক্তার মনোনীতও হন। এভাবেই ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত চীনা সংগ্রামী বন্ধুদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তথা চীনে ভারতীয় মেডিকেল মিশন প্রেরণের মধ্য দিয়ে জাতীয় কংগ্রেস আন্তর্জাতিকতাবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। স্থির হয় ডাক্তার মদনমোহন লাল অটলের নেতৃত্বে মিশনের সদস্যরা 1 সেপ্টেম্বর চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন। 1910 সালের 10 অক্টোবর বোম্বাই শহরের এক দরিদ্র ঘরে দ্বারকানাথ কোটনিস জন্মগ্রহণ করেন। পিতা কাপড়ের মিলের একজন সামান্য শ্রমিক, মা সাধারণ গৃহবধূ এবং জন্মাবধি মূক ও বধির একজন মানুষ। এরকমই এক সাধারণ পিতামাতার ঘরে ভবিষ্যতের এক মহান সন্তান জন্মগ্রহণ করেন। দ্বারকানাথের পিতা পরিবারে আর্থিক স্বাচ্ছন্দ্য আনতে পারেননি কোনোদিন, কিন্তু ছেলের পড়াশোনার ব্যাপারে তিনি কোনো কিছুর অভাব রাখেননি। কোটনিস ডাক্তারি পড়ার সুযোগ পেলে বাবা ঋণ করে তার পড়াশোনার খরচ চালিয়ে গেলেন। ভেবেছিলেন ছেলে পড়া শেষ করে পরিবারের দায়িত্ব গ্রহণ করবে। এই আশায় বুক বেঁধে সমস্ত কষ্ট স্বীকার করেছিলেন তিনি। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের প্রতি কোটনিসের টান ছিল ছোটবেলা থেকেই। ছাত্র জীবনে আন্দোলনে অংশগ্রহণ করে তিনি কলেজ থেকে বিতাড়িতও হয়েছিলেন। বাধ্য হয়ে পড়াশোনা করতে হয়েছিল প্রাইভেট কলেজে। ছাত্র আন্দোলনে তিনি নেতৃত্ব দেন এবং পুলিশের হাতে একবার ধরাও পড়েন। পড়াশোনার সঙ্গে সঙ্গে সুযোগ পেলে তিনি
রাজনৈতিক সভায় যোগ দিতেন। বোম্বাইয়ে অনুষ্ঠিত এমনই এক সভায় নেহেরু যুদ্ধবিধ্বস্ত চীনের দুর্দশার কথা তুলে ধরেন এবং সেখানে চিকিৎসকের খুব প্রয়োজন সে কথাও বলেন। তখন থেকেই কোটনিসের মাথায় বিষয়টি স্থান করে নেয়। তিনি যখন এসব নিয়ে ভাবছেন, ঠিক তখন তার কাছে ডাক্তার জীবরাজ মেহতার আহ্বান এলো চীনে যাওয়ার। কোটনিস তখন সবে ডাক্তারি পাশ করে একটি হাসপাতালে শিক্ষানবিশ হিসেবে কাজ নিয়েছেন। ঠিক তখনই এলো এমনই এক কাজের সুবর্ণ সুযোগ। কোটনিস ছিলেন একজন আবেগপ্রবণ, সমাজ সচেতন, দেশপ্রেমিক, শিক্ষিত যুবক। হঠাৎ কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ তিনি ছিলেন না। মেডিকেল মিশনে যোগদানের বিষয়টি নিয়ে যথেষ্ট ভেবেই যোগদানের ইচ্ছা প্রকাশ করেন তিনি। শুধুমাত্র তারুণ্যের আবেগে ভাসেন। একদিন বাড়ি ফিরে বাবাকে বললেন, বাবা, আমি মেডিকেল মিশনে যোগদানের জন্য নাম দিয়েছি। জাপানিদের বিরুদ্ধে চীনাদের যুদ্ধে সাহায্যের জন্য আমি চীনে যেতে চাই। কোটনিস জানতেন কাজটি মোটেই সহজ নয়, যথেষ্ট ঝুঁকিবহুল। তিনি বাবাকে বললেন, আমার চীন যাত্রা সম্ভবত খুব বিপদসংকুল হবে। আমাকে ছাড়তে হবে অমূল্য সুযোগ আর পেশা, কিন্তু আমি তা আমার পক্ষে ক্ষতি বলে মনে করি না। তাই আমি বিন্দুমাত্র সংশয় না করে চীন দেশে যাওয়ার জন্য নাম দিয়েছি এবং আমি সেখানে আমার কর্মকুশলতা প্রমাণ করতে যথাসাধ্য চেষ্টা করব। আমি সাগ্রহে আমার মনোনয়নের অপেক্ষা করছি। ছেলের এহেন ইচ্ছের কথা শুনে বাবা তো হতভম্ব। সত্যি তার কাছে বিষয়টি ছিল কল্পনাতীত। কত কষ্ট স্বীকার করেছেন তিনি সুদিনের অপেক্ষায়। ছেলে ডাক্তার হয়েছে, কাজে যোগ দিয়েছে, এতদিনের চেষ্টা সফল। এবার কষ্টের দিন শেষ হবে। সুখ স্বপ্নে যখন তিনি বিভোর, ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো কোটনিস তার সিদ্ধান্তের কথা জানালেন। কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। একটু সামনে নিয়ে ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কোটনিস তার সিদ্ধান্তে অটল। তিনি তাকে বললেন, বাবা, আমি মনস্থির করে ফেলেছি, আমাকে বাধা দিও না। শিক্ষিত সচেতন ছেলেকে কি বা বলার আছে। বাবা আর তাকে বাধা দিলেন না। সন্তানের মনের ইচ্ছা বুঝতে বাকি রইল না মায়েরও। কোটনিস মাকে বললেন, মা, তুমি জানো চীন দেশে শত শত মা আক্রমণকারীদের হাতে নিহত হচ্ছেন। ওখানে ডাক্তারের খুবই প্রয়োজন। তোমার মতো আরো অনেক মায়ের জন্য আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যেতে চাই বহুদূরে ওই চীন দেশে। মুখ বধির মায়ের চোখের জল ফেলা আর বুকে পাথর দেওয়া ছাড়া উপায় ছিল না। যথাসময়ে কোটনিস মনোনীত হলেন। অবশেষে 5 জনকে নিয়ে গঠিত মেডিকেল মিশন 1938 সালের 1 সেপ্টেম্বর বোম্বাই বন্দর থেকে ব্রিটিশ পি&, কোম্পানির SS রাজপুতানা জাহাজে পাড়ি জমালো চীন দেশে। কোটনিসকে বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন কোটনিসের বাবা, মা, বন্ধু বান্ধবেরা এবং বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন সরোজিনী নাইডুর মতো বিখ্যাত মানুষেরাও। সিঙ্গাপুর, হংকং হয়ে 17 সেপ্টেম্বর মিশন ক্যান্টনে পৌঁছয়। তাদের অভ্যর্থনা জানাতে আসেন মাদাম সান ইয়াতসেনের মতো মানুষেরা। কিছুদিন ক্যান্টনে কাটানোর পর তারা পৌঁছান চ্যাংশায়। সেখানে কিছুদিন প্রশিক্ষণ নেওয়ার পর কোটনিসরা যান যুদ্ধ বিধ্বস্ত হ্যাংকাউয়ে, যেখানে জাপানি বিমানের অবিরাম আক্রমণ চলছিল। সেখানে একটানা 17 দিন অক্লান্ত পরিশ্রম করে জাপানি আক্রমণে আহত রোগীদের সেবা করেন তারা। ইতিমধ্যে জাপান হ্যাংকাউ, চ্যাংশা ও ক্যান্টন দখল করে। কোটনিসরা ইচাঙে চলে আসেন। সেখানে প্রায় 1 মাস কাজ করার পর তারা চলে যান চুংকিংয়ে। চুংকিংয়ে কোটনিস এক নিদারুণ অভিজ্ঞতা লাভ করেন। একদিন দুপুরে সবাই খেতে বসেছেন, ঠিক এমন সময় সাইরেন বেজে ওঠে এবং মুহূর্ত মধ্যে জাপানি বিমান থেকে ফেলা বোমাবর্ষণের কর্ণভেদী গুমগুম আওয়াজ, আর তারপরেই ঘরবাড়ি ভেঙে পড়ার বিকট শব্দ এবং অভ্রভেদী মানুষের কান্নার রোল। কাছেই একটি 5তলা বাড়ি বোমাবর্ষণে ধ্বংস হয়ে যায়। ইট পাথরের মধ্যে কোটনিস দেখেন
বোমার আঘাতে নিহত একজন অল্প বয়স্ক মহিলা পড়ে আছেন, আর তার স্তনে মুখ রেখে তার মৃত শিশু। কি বেদনাদায়ক দৃশ্যের সাক্ষী হলেন কোটনিসরা। কোটনিস অন্যদের সঙ্গে স্তূপ সরাতে শুরু করলেন। এবার তিনি রক্তাপ্লুত একটি মেয়েকে তুলে ধরলেন। তার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তিনি আর চোখের জল ধরে রাখতে পারলেন না। মেয়েটিকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে দূরের শত্রু বিমানের উদ্দেশ্যে বলে উঠলেন, পশু, নিষ্ঠুর ফ্যাসিস্ট পশুর দল। আহত শহরবাসীদের ত্রাণের কাজ শেষ করে কোটনিস এবং অন্যান্য চিকিৎসকেরা হাসপাতালে ফিরে গেলেন। সেখানে সারা রাত তাদের সেবায় আত্মনিয়োগ করলেন তারা, এবং রাতের খাওয়ার ইচ্ছে আর সময় কোনোটাই তাদের রইল না। শেষ রাতে ভারাক্রান্ত মনে ঘরে ফিরলেন কোটনিস। কিন্তু ঘরে তখন অপেক্ষা করছিল আরও এক বেদনাদায়ক সংবাদ। ভারতবর্ষ থেকে দাদার চিঠি বহন করে এনেছে সেই দুঃসংবাদ। বাবার নেই। মুহূর্তে চোখ ভেসে উঠল তার, চোখে ভেসে উঠল প্রিয়জনদের মুখগুলো। এবার কি করবেন তিনি? সহকর্মীরা তাকে দেশে ফিরতে বললেন। দূর দেশের প্রিয়জনদের কথা যেমন তার মনে পড়ছে, একই সঙ্গে চোখের সামনে ফুটে উঠছে বোমা বর্ষণে মৃত ও আহত রক্তাক্ত মানুষের চেহারা। ফুটে উঠছে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে যে মানুষগুলো, তাদের কথা। ভাবছেন তাদের সেবার কতটা প্রয়োজন। সিদ্ধান্ত নিতে দেরি হলো না। বললেন, না, আমি দেশে ফিরে যেতে চাই না। আমার উদ্দেশ্য এখনো সফল হয়নি। বললেন, আমি ফিরে যেতে পারি না। ভারতবর্ষ আমাকে এখানে পাঠিয়েছে। আসবার সময় এই বলে প্রতিজ্ঞাপত্রে আমি স্বাক্ষর করেছি যে 1 বছর পূর্ণ হওয়ার আগে আমি ফিরে যাব না। যে সেবাব্রতের প্রতি বাবার গভীর শ্রদ্ধা ছিল, সেই ব্রতে জীবন উৎসর্গ করা ছাড়া অন্য পথ নেই আমার। দাদার চিঠির উত্তরে তিনি লিখলেন, এই বেদনা সহ্য করা আমার পক্ষে এখন আর তেমন কঠিন নয়। আজকে এই শহরে বিমান আক্রমণে বোমার আঘাতে প্রাণ দিয়েছে 50 জনের বেশি মানুষ। আমি দেখলাম নারী, পুরুষ আর শিশুদের মৃতদেহ ইট পাথরের ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে। এদেশের মানুষদের এত বিপদের মধ্যে ফেলে দেখে আমার দেশে ফেরা এখন সম্ভব নয়। কোটনিস থেকে গেলেন যুদ্ধ বিধ্বস্ত চীনের মাটিতে। 12ই ফেব্রুয়ারি 1939। ভারতীয় মেডিকেল মিশন দূর দুর্গম পথ, বরফে ঢাকা পাহাড় পর্বত, নদী নালা ডিঙি এবং সমস্ত রকমের প্রতিবন্ধকতা অতিক্রম করে পৌঁছলো এসে চীন বিপ্লবের পবিত্র স্থান, জাপান আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ পরিচালনার প্রধান প্রাণকেন্দ্র ইয়েনআনে। এখানে তাদের সঙ্গে সাক্ষাৎ হলো চেয়ারম্যান মাও সেতুংয়ের। ধূসর রঙের কালি দেওয়া তুলোর কোট আর অষ্টম রুট বাহিনীর কাপড়ের জুতো পরিহিত মাওকে অসাধারণ লাগছিল সেদিন। ইয়েনআনে পৌঁছে ভারতীয় ডাক্তাররা প্রথম গুহার মধ্যে হাসপাতাল দেখলেন। 1 মাস বিভিন্ন হাসপাতালে ও মেডিকেল স্কুলে তারা কাজ করলেন। এর কয়েক মাস পর অসুস্থতার কারণে মিশনের 2 জন সদস্য দেশে ফিরে এলেন। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে চীনে জাপান আক্রমণও তীব্র হলো। এবার কোটনিসরা গেলেন যুদ্ধফ্রন্ট হোপেই চাহার শানসি সীমান্ত অঞ্চলে, সেখান থেকে উশিয়াং। ইতিমধ্যে মিশনের নেতা ডাক্তার অটল অসুস্থতার জন্য ভারতে ফিরলেন। রয়ে গেলেন ডাক্তার কোটনিস এবং ডাক্তার বিজয় কুমার বসু। উশিয়াংয়ে এসে তারা যুদ্ধের সম্মুখীন হন। প্রায় 40 ঘন্টা ধরে কোটনিস 80 জন আহত যোদ্ধার অস্ত্রোপচার করেন। এতদিনে কোটনিসদের মনের অনেক পরিবর্তন হয়েছে। নিজেদের চীনা সংগ্রামী মানুষদেরই একজন ভাবতে শুরু করেছেন তারা। মন থেকে দেশ বিদেশ, চীনাবাসী, ভারতবাসী ইত্যাদির সীমানা গেছে মুছে। কোটনিস ও বসু জেনারেল চুয়ের কাছে আবেদন করলেন যেন তাদের গেরিলা যুদ্ধের কৌশল শেখানো হয়। চুতে সম্মতও হলেন। আর তারা যোদ্ধাদের সঙ্গে একসঙ্গে জীবনযাপন, যুদ্ধ করা, অধ্যয়ন, কুচকাওয়াজ এবং সমানভাবে দুঃখ কষ্ট সহ্য করে 20টি দিন ও 20টি রাত অতিবাহিত করেন।
তারা উশিয়াংয়ের যুদ্ধে যোগদান করলেন। যুদ্ধ বিরামের সময় তারা যোদ্ধাদের সঙ্গে একসাথে অধ্যয়ন এবং আলোচনা চক্রেও যোগদান করতেন। ইতিমধ্যে চীনা ভাষাটাও খানিকটা আয়ত্ত করে ফেলেছিলেন তারা। 1940 সালের মার্চ মাসের শেষে তারা পৌঁছলেন চীন ছাছিতে। এখানে যে হাসপাতাল থেকে মানুষের সেবা করতে করতে মহান আন্তর্জাতিকতাবাদী ডাক্তার নরমান বেথুন মারা গেছেন, সেই ঐতিহাসিক হাসপাতালে তাদের নিযুক্ত করা হলো। এখানেও টানা 3 দিন যুদ্ধ চলল। কোটনিস ও ডাক্তার বসু একটানা 3 দিন আহত যোদ্ধাদের চিকিৎসা করলেন। এখানেই ডাক্তার বসু ও কোটনিস পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেলেন। মাওয়ের নির্দেশে ডাক্তার বসু চলে গেলেন ইয়েনানে। মিশন যখন গঠিত হয় তখন 5 জন সদস্যের মধ্যে শুধুমাত্র ডাক্তার বসু কমিউনিস্ট ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন, আর বাকিরা উদ্বুদ্ধ ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বারা। কিন্তু কোটনিসের ভাবনা চিন্তায় পরিবর্তন করতে শুরু করল। কোটনিস দেখলেন চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যোদ্ধারা জাপান দস্যুদের বিরুদ্ধে সংগ্রামে অনায়াসে তাদের জীবন আহুতি দিচ্ছে। চিকিৎসক, নার্স ও রোগীদের মধ্যে প্রীতির সম্পর্ক দেখে অবাক হন তিনি। তার মনে প্রশ্ন জাগে, এমন কোন শক্তি আছে যা এই কঠিন পারিপার্শ্বিক অবস্থার মধ্যেও মানুষকে করেছে আশাবাদী, দৃঢ় সংকল্প এবং তাদের মধ্যে এনে দিয়েছে এমন একতা আর সৌহার্দ্য। তিনি লক্ষ্য করেছেন নেতা, কর্মী, সৈনিক, চিকিৎসক, নার্স সকলেই পরস্পরকে কমরেড বলে সম্বোধন করেন এবং সকলেরই মর্যাদা সমান। এরা একসঙ্গে আলোচনা করেন, স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করেন এবং সমালোচনা ও আত্মসমালোচনাও করেন। সকলেই জীবনযাপন করেন খুব সহজ সরলভাবে। কোটনিস মাও সেতুংকে দেখেছেন তালিমারা পোশাকে, আর চুতেকে দেখেছেন কৃষকের মলিন পোশাকে। তিনি আবিষ্কার করলেন এরা নতুন ধরনের মানুষ। বাড়িতে তিনি লিখলেন, বর্তমানে আমরা কাজ করি নতুন ধরনের মানুষের মাঝে। তিনি চীনের সংগ্রামী মানুষের একজন হিসেবে নিজেকে ভাবতে লাগলেন। চীনা জনগণের সঙ্গে গড়ে উঠল তার রক্ত মাংসের সম্পর্ক। আর ততদিনে মনের দরজা খুলে ঢুকে পড়েছে কমিউনিস্ট আদর্শ। তার জীবন পদ্ধতিরও পরিবর্তন ঘটে গেল। তিনি বললেন, চীনা বিপ্লবের বিজয় অর্জন না করা পর্যন্ত আমি সংগ্রাম করতে থাকব। 1942 সালের 7 জুলাই কোটনিস চীনা কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। এরই মধ্যে 1941 সালের নভেম্বর মাসে ডাক্তার বেথুন আন্তর্জাতিক শান্তি হাসপাতালে মেডিকেল স্কুলের শিক্ষিকা কুয়ো ছিং লানকে কোটনিস বিবাহ করেন। কুয়ো ছিং লান ছিলেন কোটনিসের পূর্ব পরিচিত। একে অপরকে এরা সম্ভ্রমের চোখে দেখতেন। তাদের মধ্যে অদ্ভুত বৈপ্লবিক সৌহার্দ্য গড়ে ওঠে। এই 2 ভিনদেশীয় বিপ্লবী সংগ্রামী সাথীদের কঠিন সংগ্রামের মধ্যে গড়ে ওঠা বিশুদ্ধ প্রেম দেখে সবাই খুব খুশি হন। পরের বছর তাদের একটি পুত্র সন্তান হয়। তার নাম রাখা হয় ইন হুয়াং, অর্থাৎ ভারত চীন। কোটনিস সংসার জীবনে প্রবেশ করেছেন, চীনা কমিউনিস্ট পার্টির সদস্য লাভ করেছেন এবং কাজের প্রতি আরো নিষ্ঠাবান হয়েছেন। অবশেষে অক্লান্ত পরিশ্রমে, রোগীদের জন্য উদ্বেগে, বিশ্রাম ও পুষ্টির অভাবে কঠিন অসুখে আক্রান্ত হলেন তিনি। কিন্তু সহকর্মীদের কাছে সেটা গোপন রাখলেন। ক্রমে অসুখ আরো জটিল আকার ধারণ করল। তার স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাকে ইয়েনআনে বা ভারতে ফিরতে বলেন। কিন্তু কোটনিস তা প্রত্যাখ্যান করলেন। বললেন, যুদ্ধের পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে, আহতদের সংখ্যা বাড়ছে। আমি যখন দেখতে পাই 8ম রুট বাহিনীর প্রত্যেকটি যোদ্ধা বীরত্বের সঙ্গে যুদ্ধ করছেন ও সাহসের সঙ্গে রক্তদান করে প্রাণ বিসর্জন দিচ্ছেন, তখন মনে হয় আমার এই রোগ সে তুলনায় কিছুই নয়। 1 মিনিটের জন্য আমি আমার এই সংগ্রাম ক্ষেত্র ছেড়ে যেতে চাই না। সেই মতো অসুস্থ শরীরেই কাজ চালিয়ে যেতে লাগলেন তিনি। অসুখ আরো জটিল রূপ ধারণ করল। তাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চলল, কিন্তু সকল চেষ্টা ব্যর্থ করে অবশেষে 1942 সালের 9 ডিসেম্বর হোপেই চাহার শানসি সীমান্ত অঞ্চলের কোকুন নামের এক অখ্যাত গ্রামে মহান আন্তর্জাতিক যোদ্ধা, ভারতের সুসন্তান,
চীনা জনগণের অন্তরঙ্গ বন্ধু এবং চীনা কমিউনিস্ট পার্টির সদস্য দ্বারকানাথ কোটনিস পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন। চোখের জলে ভাসলেন সংগ্রামী চীনা জনগণ। গভীর বেদনায় আচ্ছন্ন হলেন ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি যোদ্ধা ও সমর্থক। কেবল দুঃখের কথা এই যে এমন এক মহান ভারত সন্তানের আত্মত্যাগ, তার আদর্শ ও জীবন সংগ্রামের কথা বেশিরভাগ ভারতবাসীর বোধের অন্তরালেই থেকে গেল।